ওয়েলকাম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমরা সলভ করব এসএসসি জিডির সেকেন্ড শিফট, বলতে মানে 28শে এপ্রিল 2026-এ যে এক্সামটা হয়েছিল। প্রথম শিফট 1-এ 28শে এপ্রিল 2026-এ প্রথম শিফটে যে এক্সাম হয়েছিল তার আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। ঠিক আছে, তো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন যেটা আছে, এখানেও যদি আমরা এই কোশ্চেনটা আগের যেটা কোশ্চেন সলভ করেছিলাম আমরা সেখানেও দেখেছিলাম যে ওরা এত সিম্পল একটা কোশ্চেন দিচ্ছে সিম্পলিফিকেশনে, যেখানে ইউনিট ডিজিট সলভ করলেই হয়ে যাচ্ছে। এখানেও যদি আমরা খেয়াল করে দেখি চারটাই কোশ্চেনের ইউনিট ডিজিট আলাদা আছে, মানে এখান থেকে যদি আমরা ইউনিট ডিজিট শুধু সলভ করি তাহলেই হয়ে যাবে। এটার 8 আছে, এটার 7 আছে, নেক্সট 9 আছে। এই দুটো যদি যোগ করি 6 আর 9 যোগ করলে 15, 6 আর 9 যোগ করলে 15, তো 15 মানে 5 আর ইন্টু 2 আর -4। ক্যালকুলেশন করছি, এটা 8 আর 9, 8 আর 7 যোগ করতে গেলে কত হবে? 17 হবে। -9, 5 2 10, -4। এটা বিয়োগ করলে হয়ে যাবে আমাদের 8, প্লাস এটা বিয়োগ করলে হয়ে যাবে আমাদের 6, 8 6 14, 14 মানে 4 আসবে শেষে। শেষে 4 একটা দিয়ে আছে, তাহলে সেটাই आंसर আমাদের। নেক্সট কোশ্চেন। এখানে যদি দেখি ইউনিট ডিজিট 4 6 8 1, মানে এখানে ইউনিট ডিজিট আলাদা আলাদা আছে, তো এখান থেকে ইউনিট ডিজিট বের করলে হয়ে যাবে 8, প্রথমটা 8, দেন 7 প্লাস 12 ইনটু 2 করলে 12 2 24 মানে 4 আসবে, মাইনাস 18কে 3 দিয়ে ভাগ করলে 6 হয়ে যাবে, প্লাস 11কে 2 দিয়ে গুণ করলে 22, তো 2। এটা যদি আমরা বিয়োগ করি 1 হয়ে যাবে। প্লাস এটা মাইনাসে চলে আসবে, এটা এটা বিয়োগ করলে কি হয়ে যাবে? -2 হয়ে যাবে, আর +2 আছে, তো -2 আর +2 বাদ হয়ে যাবে, 1 থাকবে। 1 কোথায় আছে? এই যে এখানে আছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। থার্ড কোশ্চেন, সিম্পল একটা কোশ্চেন। প্রথমে কিসের কাজ করবো? আমরা গুণের কাজ করব। 5 আর 3 গুণ করলে 15, তো এখানে একটার আগে দশমিক, এখানে একটার আগে দশমিক, তো অ্যাকচুয়ালি দুটার আগে দশমিক হয়ে যাবে। প্লাস 0.9 মাইনাস 0.55, তো এটা 0.9, যেহেতু সবটাতে দুটার আগে দশমিক আছে যার কারণে আমি করলাম এখানে দুটার আগে দশমিক করে দিলাম। দশমিকের পরে শূন্য দিতে গেলে কোনো অসুবিধা হয় না। এটা 15 পয়সা, এটা 90 পয়সা, তো 15 পয়সা আর 90 পয়সা যদি যোগ করি তো আমাদের আসবে 1 টাকা 5 পয়সা। 1 টাকা 5 পয়সা থেকে 55 পয়সা মাইনাস, তো 50 পয়সা। এই যে 50 পয়সা, 0.5। এটা এটা বর্গমূল করতে হবে। সংখ্যাগুলো খুব সুন্দর দিয়েছে ওরা বর্গমূল করার জন্য। 25 দিয়ে আছে সব। তো এর মধ্যে তো আমরা বেশিরভাগ এর রুটই জানি, এটারও জানি, এটারও জানি, এটারও জানি, এটার রুট আমাদের জানাই আছে। শুধু একটাই সংখ্যা আছে যেটার হয়তো জানা নাই, বাট শেষে যখন 25 থাকে না, এটা খুব স্পেশাল একটা বৈশিষ্ট্য আছে। যেমন 625-এর রুট করতে গেলে কি হয়? 25 হয়। এটা একটা শর্ট ট্রিক আছে বের করার। যেরকম এই 25 আছে, তো 25-এর জন্য 5 লিখে দাও, আর এটাকে পাশাপাশি দুটো সংখ্যা দিয়ে ভাঙলাম, তার মধ্যে ছোটটা নিয়ে নাও, এই যে 2, বাস 25। আরেকটা এক্সাম্পল নিচ্ছি আমরা। ধরে নাও যে 15625 আছে, কি বললাম? শেষে 25-এর জন্য 5 লিখে নাও, আর এটাকে পাশাপাশি দুটো সংখ্যা দিয়ে ভাঙো। তো আমি যদি এটাকে ভাঙি 12 ইন্টু 13, 12 ইন্টু 13 করলে 156, তো ছোট সংখ্যাটা নিয়ে 12, বাস হ্যাঁ 125। তো সেম ভাবে এখানেও যদি আমরা 9025-কে ভাঙি, তাহলে 25-এর জন্য হয়ে যাবে আমাদের 5, আর 90-কে পাশাপাশি দুটো সংখ্যা নিয়ে ভাঙবো, তো 9 গুণিত 10, তার মধ্যে আমি কি বললাম? ছোটটা নিতে হবে, তাহলে এটা 9। তো এটার হয়ে যাচ্ছে আমাদের 95, কিন্তু 95 হবে না, কারণ এখানে দুটো দশমিক আছে, দুটার আগে দশমিক আছে, তো আমাদের এখানে একটার আগে হয়ে যাবে। 625-এর বর্গমূল আশা করি সবারই জানা আছে 25, একটার আগে দশমিক, মাইনাস এটা হয়ে যাবে 225-এর হয়ে যাবে 15, এটার আগে দশমিক, আর প্লাস এটা হয়ে যাবে 0.5। এটা 9.5 টাকা, এটা 2.5 টাকা, 9 2 11, 12 টাকা হয়ে যাবে। 12 টাকা, আর 1.5 টাকা থেকে মাইনাসে 1.5 টাকা আছে, আর প্লাসে মাইনাসটা শেষে করছি, করা যাবে এখান থেকে মাইনাস করলে -1 টাকা হয়ে যায়, যদি হিসাব করি করেই 11 টাকা। এটা আমাদের অ্যান্সার বি।
বলছে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12, তো বলছে বর্গক্ষেত্রটির পরিসীমা কত। হ্যাঁ, আগে কি হতো, আগে এসএসসি জিডিতে নর্মালি 3D থেকেই কোশ্চেন আসতো, কিন্তু এবার 2D থেকেও প্রচুর কোশ্চেন দিয়েছে। তো 2Dও আমাদেরকে ভালো মতো করে দেখে নিতে হবে। যাই হোক, কি বলা হয়েছে, বলছে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, তো 12 সেমি, তো বলছে এর পরিসীমা কত হবে। তো বর্গক্ষেত্রের চারটাই বাহু সমান, তো 12 করে চারটাই হবে, তো পরিসীমা মানে কি চারটা বাউন্ডারি, তো 12 চারবার আছে 48। 48, এটা অঙ্ক তুমি যদি নাও জানতে তাও করে দিতে পারতে, কেন, কারণ 12 দিয়ে একটা ভাগ যাচ্ছে না, একটাই আছে যেটা 12 দিয়ে ভাগ যাচ্ছে। মানে যদি তুমি একটু মানে চান্স নিতে চাও, তো এমনিতেও এটা অঙ্ক এমনিতেই অনেক সহজ। যাই হোক, এটা এই অঙ্কটা দেখো, এমনি তো যদি আমরা গুণ টুন করে যোগ করে স্কোয়ার করি, ক্যালকুলেশন করতে চাই তো ক্যালকুলেশন করা যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা সূত্র ইউজ করেছে, সেই সূত্রের উপর ডিপেন্ড করে এই অঙ্কটা তৈরি হয়েছে। যেমন a প্লাস বি তার স্কোয়ারকে আমরা লিখতে পারি a মাইনাস বি তার স্কোয়ার প্লাস 4ab। সেম ভাবে a মাইনাস বি তার স্কোয়ারকে আমরা কি লিখতে পারবো, a প্লাস বি তার স্কোয়ার মাইনাস 4ab। এখানে ওরা কি ইউজ করেছে, এখানে ওরা সেকেন্ডটা ইউজ করেছে, তোমরা খেয়াল করে যদি দেখো কোন পোর্শনটা, এই যে দেখো a প্লাস বি তার স্কোয়ার মাইনাস 4ab, এ বি কোনটা, এই যে এ আর বি তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু বি, এই যে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, মানে এটার জায়গায় আমরা কি লিখতে পারবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ আর বি কোনটা আছে, এ আর বি হচ্ছে, এ হচ্ছে 36 আর বি হচ্ছে 29, এ মাইনাস বি তার হোল স্কোয়ার লিখতে পারবো। তো মাইনাস করতে গেলে কত হয়ে যাবে, এটা 7 এর স্কোয়ার হয়ে যাবে, রুটের ভিতরে 7 এর স্কোয়ার মানে 49, দুটো সাতের জন্য একটা 7, অপশন বি। ইজি কোশ্চেন যদি তুমি সূত্র জানো, তো নাহলে এটা অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। যাই হোক, নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, একটা রম্বসের পরিসীমা বলে দিয়েছে, আর একটা কর্ণ যদি 16 হয় তাহলে উভয় কর্ণের যোগফল ওরা জানতে চাইছে। তো আমরা প্রথমে রম্বস আঁকবো। রম্বস কেমন, আমি যেটা বুঝাই যখন আমি টিউশন পড়াই, তো কি বলি আমি যে যদি আমরা বর্গক্ষেত্রকে চেপে দিই একটু, যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে রম্বস। রম্বসের পরিসীমা বলে দিয়েছে 68, মানে চারটা বাহু মিলে 68, তো যদি আমরা 4 দিয়ে ভাগ করে নিই তাহলে প্রত্যেকটা বাহু পেয়ে যাবো। তো 17 4 68, তাহলে প্রত্যেকটা বাহু 17 করে হবে, এই 17 17 17, প্রত্যেকটা 17, ঠিক আছে। আর একটা কর্ণ বলে দিয়েছে আমাদের কত, একটা কর্ণ বলে দিয়েছে 16। আর দুটো কর্ণের যোগফল চেয়েছে, মানে দুটোই কর্ণ বের করতে হবে, একটা তো দেওয়াই আছে, দ্বিতীয়টা বের করবো আর যোগ করে দেবো। তো যেহেতু অপর কর্ণ অন্য একটা কর্ণ, এটা হচ্ছে এই গোটাটা হচ্ছে, ছোটটাই ধরে নিচ্ছি আমি 8, তো যদি সরি 16, তো এর অর্ধেকটা নিতে গেলে এটা 8 আসবে। 8 কতটুকু আসবে, 8 আসবে আমাদের এখান থেকে এতটা আসবে 8। হ্যাঁ, তোমাদের যদি ট্রিপলেট জানা থাকে, 8 15 17 বলে একটা ট্রিপলেট হয়। যার মধ্যে 17 অলরেডি আছে, এই যে 17 আছে, 8 আছে, তো অবভিয়াসলি এটা 15 হবে, এটা 15 হবে। এই বাহুটা কতটুকু, এইটুকুটা। সমকোণী ত্রিভুজ, যেহেতু এখানে সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। রম্বসের এই কোণটা, দুটো কোণ ছেদ করলে এই কোণটা 90 ডিগ্রি হয়, মানে সমকোণী ত্রিভুজ, মানে ট্রিপলেট লাগবে। তো এটা যদি 8 হয়, এটা যদি 17 হয়, তাহলে এটা আমাদের কোথায় যাবে, 15 হয়ে যাবে। যেহেতু এটা 15 হয়ে যাবে, তো আমি যদি গোটাটা কর্ণ বের করতে চাই, তাহলে এটা অর্ধেকটা এসছে আমাদের, হ্যাঁ, এইটুকুটা হচ্ছে আমাদের 15। এইটুকুটা হচ্ছে আমাদের 15, তো গোটাটা যদি আমরা বের করতে চাই, তো গোটাটা 30 হয়ে যাবে। তো কর্ণ দুটার সমষ্টি, একটা হচ্ছে আমাদের 16 বলেই দিয়েছে, আর অপর কর্ণ আমাদের কত হয়ে গেল, অপর কর্ণ পেয়ে গেলাম 30, অর্ধেকটা 15, তাহলে টোটালটা হয়ে গেল কত, 46, সমষ্টি 46। নেক্সট, আবার রম্বসের পরিসীমা, একই কোশ্চেন দুবার দিয়ে দিয়েছে ওরা। আমি যদি তোমাদেরকে এই ছবিটাই কপি করে নিচ্ছি, এই ছবিটাই ওখানেও হবে। তুমি যদি দেখো, এবারও বলেছে পরিসীমা হচ্ছে 68, আমাদের 68, মানে অবভিয়াসলি আবার চারটা বাহু 17 করে, প্রত্যেকটা বাহু 17 করে আসবে। এবার একটা কর্ণ বলেছে কত, 30, 30 মানে অর্ধেকটা কত, আমরা অর্ধেকটা নেব, অর্ধেকটা হয়ে যাবে আমাদের 15। একটু আগে করলাম 8 15 17, এবার ওরা 17 আর 15 ব্যাপারে বলে দিয়েছে, তো অবভিয়াসলি এটা 8 হবে। তো কর্ণ দুটির অনুপাত, তো
তো একটা কর্ণ হয়ে যাবে আমাদের কত, এটা অর্ধেকটা 8 আছে তো পুরো কর্ণ হয়ে যাবে 16, আর আরেকটা অর্ধেকটা 15 আছে তো টোটালটা হয়ে যাবে 30। তো এটার অনুপাত যদি আমরা করি 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 15, তো 8:15, 8 এই যে বড় ছোটটা লিখেছে 8. হুম। 9 নম্বর কোশ্চেন, এটার কি চেয়েছে, গোসাগু চেয়েছে। গোসাগু কিভাবে করি আমরা, গোসাগুতে কি করতে হয়, সুন্দর কোশ্চেন। গোসাগুতে কি করতে হয়, আমাদেরকে মিনিমাম সংখ্যা নিতে হয়, মানে যেটা প্রত্যেকটাতে থাকবে আর কম, সব থেকে কম, যত কম নেওয়া যায়। তো এই যে 5 এখানে 7টা আছে, 5 এখানে 3টা, 5 এখানে 5টা আছে, তো মিনিমাম হচ্ছে 5টা। আচ্ছা নিলাম। সেম ভাবে 11 এখানেও আছে, 11 এখানেও আছে, তো মিনিমাম নিব 11/3। কম কোথায় আছে সেটা, এটাই যদি লসাগু বলতো তো আমরা বেশিগুলো নিতাম, হ্যাঁ, যেটা ম্যাক্সিমাম আছে। 5 এর পাওয়ার 5 আর 11 এর পাওয়ার 3, 5 এর পাওয়ার 5, 11 এর পাওয়ার 3। হুম। নেক্সট 10 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছে 84, এর মধ্যে কোনটা গোসাগু হতে পারে না। তো অবভিয়াসলি গোসাগু যেটা হবে, গোসা আমি বলেছিলাম আগের দিনও যখন করেছিলাম, তো সেদিনও বলেছিলাম যে গোসাগুর মধ্যে মানে লসাগুর মধ্যে গোসাগুর পার্টটা থাকবেই। তো আমি যদি 84-র মধ্যে 18 খুঁজতে যাই তো 18 পাবো না, 18 দিয়ে 84 ভাগ যায় না, কোনটা যাচ্ছে, 21 যাচ্ছে। এটা হতে পারে, এটা তো হচ্ছে না, থাকছে না 84-র মধ্যে, এটা হবে না, 30ও থাকছে না, হবে না, 16 থাকছে না, হবে না, একটাই আছে। হ্যাঁ, তো কত হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে 21। লসাগুর মধ্যে গোসাগু থাকতেই হবে। যাই হোক, 11 নম্বর কোশ্চেন, বেশিরভাগই নাম্বার সিস্টেম। আমরা এতদূর কোশ্চেন করলাম, নাম্বার সিস্টেম আর পরিমিতি পেয়েছি, প্রথম পাটিগণিতের অঙ্ক পেলাম যতদূর মনে পড়ছে আমার। তো আর একটা বলছে আর একটা কাজ কতদিনে করতে পারছে, আর একটা কাজ বলছে 32 দিনে করতে পারছে। অন্য অন্য একজন একা ওই সেই কাজটাই 40 দিনে করতে পারছে। তো এটা আর আছে, তো আমি ওর নাম দিয়ে দিচ্ছি এস। ওই কাজটাই কতদিনে, 40 দিনে করতে পারছে। তারা একসঙ্গে 8 দিন কাজ করে, তো মোট কাজের কত অংশ সম্পন্ন হয়েছে জানতে চেয়েছে। তো আমরা যদি এলসিএম করি এটার, তাহলে এটা হয়ে যাবে কত, 160 নাকি, এটা 5 আর এটা হয়ে যাবে 4। দুজন একসঙ্গে মানে আর আর এস, যেটা আমি নিজে থেকেই নাম দিয়েছি, আর আর এস দুজন মিলে 8 দিন কাজ করছে। দুজন মিলে একদিনে 9 ইউনিট করছে, তো 8 দিনে 9 8 কত, 72 ইউনিট করবে। এটাই কত অংশ কাজ জানতে চেয়েছে, তো 72 কতর মধ্যে অংশ জানতে চেয়েছে ওরা। 72 কতর মধ্যে, 160 এর মধ্যে। 8 দিয়ে কাটছে, 8 9 বারে, 8 দিয়ে কাটছে, 8 20 বারে, তো 9/20 অংশ। 9/20, এই যে 9/20। এটাই জানতে চেয়েছে। 12 নম্বর কোশ্চেন, 15 জন ব্যক্তি 45 দিনে একটা কাজ করতে পারছে, তারা একসঙ্গে আরো বলছে তাদের সাথে আরো 12 জন লোক যোগ দিচ্ছে, তাহলে ওই কাজ শেষ করতে কত সময় লাগবে। তো 18 জন যখন কাজ করছিল, তো কাজটা 45 দিনে শেষ করে দিয়েছিল। জনের ব্যাপারে আমাদেরকে দুবারই বলে দিয়েছে। প্রথমে 18 জন কাজ করছিল, পর থেকে আরো 12 জন যোগ দিয়েছে, তো 12 জন লোক বেড়ে গেছে। কত হয়ে গেছে, লোক বেড়ে এখন 30 হয়ে গেছে। তো অবভিয়াসলি যদি লোক বেড়ে যায় তো কাজটা আরো তাড়াতাড়ি হবে, কম সময় লাগবে। আমাদের দিন সংখ্যা বের করতে হবে। তো আমি যদি এখানকার অনুপাত বের করতে চাই, তাহলে 6 দিয়ে কাটছে 3 বারে, 6 দিয়ে কাটছে 5 বারে, তো দিন আর জন ব্যস্তানুপাতিক হয়ে যায়, তাহলে এখানে 5 আর 3 হয়ে যাবে। তো আগে বলছে যে কতদিন লাগছিল, 45 দিন, তো 5 এর মান 45, এখনকার লাগবে আমাদের 5 9 45, 3 9 কত, 27। কতদিন লাগবে আমাদের, 27 দিন লাগবে। এই যে 27 দিন লাগবে। ইজি কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন, একজন মানুষ প্রথমে 6 ঘন্টা 40 কিমি পার ঘন্টা গতিবেগে ভ্রমণ করে, পরবর্তী 4 ঘন্টা তিনি 15 কিমি পার ঘন্টা গতিবেগে ভ্রমণ করে, তো পুরো যাত্রায় তার গড় গতিবেগ জানতে চেয়েছে। গড় গতিবেগের আমি যদি তোমাকে সূত্র বলি, বেসিক সূত্র একদম, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। হ্যাঁ, এবার আমাদের কি দিয়েছে প্রথমে আমরা সেটা লিখবো আর তারপরে অঙ্কটা সলভ করবো। হ্যাঁ, প্রথমে বলছে কি, প্রথমে বলছে যে স্পিড, কত স্পিডে বলছে, 40-এর স্পিডে যদি ও কতক্ষণ টাইম বলে দিচ্ছে, বলছে 6 ঘন্টা যাত্রা করেছে, আর পরবর্তী 4 ঘন্টা, কত স্পিডে, 15 স্পিডে। তার মানে আমাদের টাইম তো বলে দিয়েছে কিন্তু ডিস্টেন্স বলে দেয়নি। আমরা ডিস্টেন্স বের করব। ডিস্টেন্স বের করার জন্য কি করতে হয়, স্পিড ইনটু টাইম, গুণ করলে এটা কত হয়ে যাবে, 6 4 24, 240, আর 15 4 60। এবার এভারেজ স্পিড মানে কি, টোটাল ডিস্টেন্স আর টোটাল টাইম, মানে 240 টোটাল ডিস্টেন্স প্লাস 60 বাই টোটাল টাইম, মানে 6 প্লাস 4, এটা হয়ে যাচ্ছে 300, এটা হয়ে যাচ্ছে 10, 30, 30 কিমি পার আওয়ার, 30 কিমি পার ঘন্টা। এই যে আমাদের 30 কিমি পার ঘন্টা হয়ে গেল।
নম্বর কোশ্চেন হয়ে গেল আমাদের। 14 নম্বর কোশ্চেন, এটা ট্রেন একটি দাঁড়িয়ে থাকা খুঁটিকে 20 সেকেন্ডে আর 400 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে 40 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে ট্রেনের গতিবেগ জানতে চেয়েছে। এবার ট্রেন কোনো খুঁটিকে অতিক্রম করা বলতে নিজের দৈর্ঘ্য যাওয়া, আর প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন দুটোই। হ্যাঁ, তো ওটাই আমরা লিখছি যে 40 সেকেন্ডে, বেশিটা প্রথমে লিখলাম বড়টা, 40 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে কত মিটারের, তো 400 মিটারের প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তো প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের দৈর্ঘ্য যাবে নিজের, যেটা আমি জানি না তো টি লিখে দিলাম। আর 20 সেকেন্ডে ও কি অতিক্রম করছে, 20 সেকেন্ডে খুঁটিকে অতিক্রম করছে, তাহলে 20 সেকেন্ডে শুধু নিজের দৈর্ঘ্য যাবে বলতে ট্রেনের দৈর্ঘ্য। এবার আমরা যদি মাইনাস করে দিই তাহলে কি পেয়ে যাব, 20 সেকেন্ডে কত যাচ্ছে, টি মাইনাস হয়ে যাবে 400 মিটার। আমাদের কি চেয়েছে, মিটার পার সেকেন্ডে গতিবেগ চেয়েছে, মিটার পার সেকেন্ড বলতে 1 সেকেন্ডে কতটা যাচ্ছে, তাহলে কত হয়ে যাবে 400 বাই 20 মানে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, এটা 4x প্লাস 3y আর 4x মাইনাস 3y ইকুয়াল টু 5:2। এবার এখান থেকে আমাদেরকে x:y বের করতে হবে। তো এটা যদি আমরা বাই করে লিখে দিই, 4x প্লাস 3y, কারণ অনুপাতকে লেখা যায় এইভাবে, 4x মাইনাস 3y সমান সমান কত, 5/2 বাই করেছি আর কিছু না। এবার কোনাকুনি গুণ, 2 এর সঙ্গে এটা গুণ করে দিচ্ছি আর 5 এর সঙ্গে ওটা, তো 2 এর সঙ্গে যদি এটা গুণ করি তাহলে 2 এর সঙ্গে গুণ করলে কত যাবে, 8x প্লাস 6y, আর 5 যদি ওদিকে গিয়ে গুণ হয় তাহলে কত হয়ে যাবে, 5 4 20x মাইনাস 5 3 15y। হ্যাঁ, x গুলো যদি একদিকে নিয়ে যাই আর y গুলো যদি একদিকে, তো 6y মাইনাস 15y কে আমি এদিকে আনলাম তো প্লাস 15y হয়ে গেল, আর 20x এদিকে ছিলই, 8 কে ওদিকে নিয়ে গেলাম তো মাইনাস 8x হয়ে গেল। এটা যোগ করতে গেলে 21y ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে আমাদের 12x। তো x:y কত হবে, x এর মান x এর সঙ্গে যেটা আছে সেটা তো হয় না, অপোজিটটা হয়, তো x এর সঙ্গে যেটা আছে সেটা হবে না, 21 হবে x এর মান, আর y এর সঙ্গে যেটা হবে, যেটা ছিল সেটা y এর মান হবে না, অপোজিটটা হবে। তাহলে কত হয়ে গেল, 3 দিয়ে কাটছে 7:4। তো x:y কত হয়ে গেল আমাদের 7:4। হ্যাঁ, নেক্সট কোশ্চেন বলছে চারটা সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, বলছে যদি মানে এই সংখ্যাগুলোর যোগফল 52 বলে দিয়েছে, তো বড় সংখ্যা আর ছোট সংখ্যার মধ্যে পার্থক্য জানতে চেয়েছে। তো চারটা সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, কত দিয়েছে বলছে 1:3:5:4, আর যোগ করলে 52। তো অনুপাতের দিক থেকে যদি আমরা যোগ করি তো যোগ করলে কত হবে, 4 4 5 9, 9 আর 4 13, ঠিক তো? হ্যাঁ, 9 4 13, 13 মানটাই কত বলে দিয়েছে, 13 মান 52 বলে দিয়েছে। আর কি চেয়েছে, সবচেয়ে ছোট সংখ্যা, বলছে বড় সংখ্যা আর সবচেয়ে ছোট সংখ্যার মধ্যে, সবচেয়ে বড় আর সবচেয়ে ছোটর মধ্যে পার্থক্য, সব থেকে বড় কোনটা আছে 5, সব থেকে ছোট কোনটা আছে 1, তো এটার মধ্যে পার্থক্য কত আছে, পার্থক্য 4 আছে, এই 4 এর মান চাইছে। তো 13 এর মান যদি 52 হয়, যদি এটা 4 গুণ হয়, তো দেন এটাও 4 গুণ হবে, কত হবে 16। ব্যাস 16। খুব ইজি কোশ্চেন এগুলো, যে কেউ পারবে এগুলো কোশ্চেন করতে। বলছে এটা 17 নম্বর কোশ্চেন, বলছে একটা বস্তুর ধার্য মূল্য তার ক্রয় মূল্যর 120%, ঠিক আছে। বলছে বিক্রয় মূল্য আবার হচ্ছে ধার্য মূল্যের 90%। তো বলছে লাভের শতকরা পরিমাণ কত, তাহলে তিনজনের কথা বলছে ওরা, সিপি, এসপি, কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর মার্ক প্রাইস। তো বলছে ধার্য মূল্য তার ক্রয় মূল্যের 120% আছে। তো ধার্য মূল্য কেমন আছে, বলছে ক্রয় মূল্যের 120%, মানে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে ধার্য মূল্য হচ্ছে 120, ঠিক আছে। আর বিক্রয় মূল্য কিরকম আছে, তো বলছে বিক্রয় মূল্য হচ্ছে আবার ক্রয় মূল্যের 90%, তো সরি, বিক্রয় মূল্য হচ্ছে ধার্য মূল্যের 90%, তো ধার্য মূল্য 120 90% কে হয়ে যাবে, সেলিং প্রাইস হয়ে যাবে। 120 90% যদি বের করতে চাই তো 0 0 বাদ 12 9 কত হয়ে যাবে, 108। তো প্রফিট পার্সেন্টেজ চেয়েছে, তো এই যে প্রফিট হয়েছে 100 থেকে 108 প্রফিট হয়েছে, কত হয়েছে 8। তো যেহেতু 100 তে 8, তাহলে 8%, হয়ে গেল 8% এর প্রফিট। যাদের অসুবিধা হবে ভিডিওগুলো আবার রিপিট করে দেখবে। হ্যাঁ, যাই হোক, তো বলছে নিচের মধ্যে কোনটার বিক্রয় মূল্য সর্বাধিক হবে জানতে চেয়েছে। 9000 টাকা বলছে ধার্য মূল্য, 9000 টাকা, আর ছাড় হচ্ছে 40%, মানে 9000 টাকায় 40% অফ দিতে হবে, 8000 টাকায় 50% অফ দিতে হবে, 5000 টাকায় 25% এর অফ দিতে হবে, 4000 টাকায় 10%। খুবই ইজি ক্যালকুলেশন আছে, করে নিচ্ছি। 9000 টাকায়
যদি আমরা 40% অফ দিয়ে দিই তো সেলিং প্রাইস কত দাঁড়াবে 60%, এটা হয়ে যাবে প্রথম সেলিং প্রাইস এ নম্বর। যদি বি নম্বর করতে যাই আমরা তো কি বলছে 8,000 টাকায় 50% অফ দিবে, তাহলে 50% হয়ে যাবে সেলিং প্রাইস। সি নম্বর যদি বলি তো বলছে 5,000 টাকায় 25% অফ দিব, তাহলে 75% হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি আমরা ডি নম্বর করি তাহলে কি বলছে 4,000 টাকায় মাত্র 10% ছাড় দিবে, তো 4,000 টাকায় 90% হয়ে যাবে আমাদের সেলিং প্রাইস। বের করছি একটা করে, তো পার্সেন্টেজ করলে দুটো শূন্য বাদ দিলেই হয়ে যায়, তো 90 ইন্টু 60 9 54 5,400, 50% মানে 4,000। হ্যাঁ, তো নিচের মধ্যে সর্বোচ্চ চেয়ে সব থেকে বেশি, তো এটা তো বাদ হয়ে গেল, সব থেকে বেশি চেয়েছে, হ্যাঁ তো এটা তো কম চলে আসছে। 75% আবার দুটো শূন্য বাদ, 75 ইন্টু 5 3750। 75 ইন্টু 5 ঠিকই করেছি আশা করি, হ্যাঁ এটাই। এবার দুটো শূন্য বাদ, 4 9 কত 36, এটাও সর্বাধিক হচ্ছে না, এটাও সর্বাধিক হচ্ছে না, এটাই হচ্ছে সব থেকে বেশি, এটা সর্বাধিক। তো অপশন এ হয়ে গেল আমাদের অ্যান্সার। যাই হোক 19 নম্বর কোশ্চেন, নিচের ক্ষেত্রে ধার্য বলছে নিচের কোন ক্ষেত্রে ধার্য মূল্য কত হয়ে যাবে, ধার্য মূল্য হয়ে যাবে 5,000 টাকা। তো বুদ্ধি লাগানোর চেষ্টা করছি, বলছে সেলিং প্রাইস হচ্ছে 8,000 টাকা 4,800 টাকা, যেখানে ছাড় দিয়েছে 10%। তো ছাড় যদি কেউ 10% দেয় তো 90% থেকে 90% ভ্যালুটাই সেলিং প্রাইস হবে। আর 90-র সঙ্গে দেখো 4,800 ভাগ যাবে না, ভাগ যাবে না, তো ধার্য মূল্য 5,000 আসার প্রশ্নই নেই। ভাগ যাবে না তো ফ্র্যাকশনে চলে আসবে, পয়েন্টে চলে আসবে, তাহলে এটা থেকে তো 5,000 আসার কোনো রাস্তাই নেই, ঠিক আছে। 20% ছাড় দিয়েছে মানে এটা নিশ্চয়ই 80% আছে। হ্যাঁ, তো 80-র সঙ্গে কিন্তু 4,000 মিলছে, 8 5 40, 4,000 মিলছে, তো এটা হতে পারে, ঠিক আছে। 12% ছাড় দিয়েছে, তো 88% এর ভ্যালু 88, এখানে তো 88 এর মধ্যে আমরা এইটুকু তো দেখতেই পাচ্ছি যে 11 আছে, 11 4,044 মানে 4,500 তে 11 নাই, তাহলে এটাও হতে পারে না, সি নম্বর অপশনও হতে পারে না, এটাও হতে পারে না, ঠিক আছে। এটা এটা কত 70%, 70%, 70-র সঙ্গেও 3,000 মিলছে না, তো এটাও হতে পারে না, এটাও ডি অপশন হবে না, একটাই হবে, বি হবে, ঠিক আছে। আমি ক্যালকুলেশন করেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে 20% ছাড় দিয়েছে মানে 80% সেলিং প্রাইস হচ্ছে, 80%টাই হচ্ছে কত 4,000 টাকা সেলিং প্রাইস, এটাই সেলিং প্রাইস। কিন্তু কি চেয়েছে আমাদের ধার মানে এমআরপি 100%, যেটা ছিল অ্যাকচুয়ালি দাম ছিল। তো ওই নিয়মে করে নাও, যেভাবে ইচ্ছা 80 4,000 ইন্টু 100, তো 4, এটা হয়ে গেল 5, 4 দিয়ে 4,000 কাটলে 1,000, এটা 5,000, তো এই যে পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, বোঝা গেল, বাকি তো যাচ্ছিল না, বাকি একটাও যাচ্ছিল না, ক্যালকুলেশন করার কোনো কারণও ছিল না। যাই হোক, তো এবার এই যে এক্স এর মান চেয়েছে, তোমরা যদি সমানুপাত জানো তো সমানুপাতের মধ্যে এই দুটোর পেয়ার হয় আর প্রথমের সঙ্গে লাস্টের পেয়ার হয়। তো প্রথমের সঙ্গে লাস্টেরটা যদি গুণ করি তো 20 ইন্টু এক্স প্লাস 3, আর মাঝের দুটো যদি গুণ করি 40 ইন্টু 12, 12 4 48, 480। কাটাকাটি করে নিচ্ছি, এখানকার সঙ্গে 20-র সঙ্গে এটা কেটে যাবে, এটা হয়ে যাবে 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 24, তাহলে এক্স প্লাস 3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 24, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 21। এই ছিল 20টা কোশ্চেন, বিশাল কিছু মানে একদম ইজি ইজি কোশ্চেন ছিল, খুবই সহজ একটা শিফট। হ্যাঁ, তো চেষ্টা করবো আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি আনার। আর কারো যদি কোনো কিছু বলার থাকে বা কোনো সাজেশন থাকে ভিডিওগুলো নিয়ে, তাহলে সেগুলো কমেন্ট সেকশনে দিয়ে দিবে, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবে নিশ্চয়ই। থ্যাংক ইউ সবাইকে, তাহলে এখানে অফ করছি।